যত মানে তিনটে তো কবিতা আছে, তিনটে কবিতার থেকে যার যেটা প্রশ্ন আছে সেটা বলো। তোমরা প্রশ্ন করতে থাকো, আমি চ্যাট বক্সে দেখে নিচ্ছি। আমি প্রাথমিকভাবে মূল বক্তব্যগুলো সংক্ষেপে বলি, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। আর তোমরা প্রশ্নগুলো আগে যদি লিখে রাখো খুব ভালো, আর না হলে চ্যাট বক্সে লেখো, আমি আলোচনা করি। প্রথম যদি আমরা তিন পাহাড়ের কোলে দেখি, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তিন পাহাড়ের কোলে তিনটে কবিতার মধ্যেই কিন্তু তিনটে কবিতার যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আগের দিন বেশ আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল, প্রশ্ন করেছিলে তোমরা, ভালো লেগেছিল। আজকেও প্রশ্ন করো, যার যে জায়গাটা অসুবিধা আছে তিনটে কবিতারই যে কোনো জায়গা থেকে। তো আমি মূল বক্তব্যগুলো একবার বলি। যে তিন পাহাড়ের কোলে প্রথমে বলছি। তিন পাহাড়ের কোলে আমরা দেখেছি যে তিন বন্ধু তিন পাহাড়ের বেড়াতে গেছে। সেই তিন পাহাড়ে যখন তারা স্টেশনে নেমেছে, তখন অন্ধকার, স্টেশনে কোনো মানুষজন নেই। এই যে নির্জনতা, এই নির্জনতাও একটা সৌন্দর্যর আবহ তৈরি করেছে। আকাশ তখন তারায় ভরা। তখন এই তিনজন বন্ধু সামনের দিকে তাকিয়ে যে সৌন্দর্য দেখেছে, তাতে মুগ্ধ হয়ে গেছে। তারা চোখ ফেরাতে পারছে না, যেটাকে কবি বলেছেন যে ফ্রেমে আটকে যাওয়া। যেটাকে কবি বলেছেন ফ্রেমে আটকে যাওয়া। দাঁড়া, কবিতাটা একবার একটু বার করে নি, তাহলে সুবিধা হবে লাইনগুলো বলতে। তো যেটাকে কবি বলছেন ফ্রেমে আটকে গেলে, যে হাওয়া বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে, তাহলে যেটা হচ্ছে যে ফ্রেমে আটকে যাওয়া বলছেন। তারপরে এতে এসছেন কবি যে চারিদিকে তিন পাহাড়ের কোলে চারিদিকে সৌন্দর্য ছড়ানো। কোথাও পাথর, কোথাও টিলা, কোথাও কাদর, ঝর্ণা, এই সৌন্দর্য চারিদিকে ছড়ানো। এতটাই সুন্দর চারিদিকে যে সেই সৌন্দর্যের আকর্ষণে মানুষ পথ হারিয়ে ফেলবে। কিন্তু পথ হারালেও যেদিকে যাবে সেদিকেই পথ তৈরি হয়ে যায়। এখানে নির্দিষ্ট শহরের মতন পথ থাকে না, যেদিকে যাবে সেদিকেই পথ তৈরি হয়ে যায়। ঠিক তেমনি বলছেন যে যখন ওই যে তিন বন্ধু পাহাড় থেকে নেমেছে, ট্রেন থেকে নেমেছিলেন তিন পাহাড়ের কোলে, তখন আকাশ তারায় ভরা ছিল, অন্ধকার ছিল। কিন্তু যখন সেই অন্ধকার থেকে পূব আকাশে সূর্য উদয় হতে লাগলো, অন্ধকার দূরে সরে গিয়ে, কবি যেটাকে বলেছেন কবিতার ভাষায়, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। সূর্য উদয়টাকে তিনি বলেছেন আলোর ঘোমটা খোলা। আর এই যখনই সূর্য উদয় হচ্ছে, পাহাড়ি এলাকার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো তো তখন দেখা যাচ্ছে, অন্ধকারে যে গ্রামগুলোকে দেখা যায়নি, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই গ্রামগুলোকে দেখা যাচ্ছে। কবি সেটাকে বলছেন পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। এই যে শক্ত সবুজ গা বলেছে, শক্ত সবুজ গা মানে পাহাড়ি এলাকার গ্রাম, কিন্তু সবুজ, প্রচুর গাছপালা আছে, তাই শক্ত সবুজ গ্রাম কথাটি বলেছেন। শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে দিয়ে কবি বলছেন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশিকাতায় শিশুর কলরব। সহজ করে বাঁচা সম্ভব নয়। এই যে খাঁচাতে, খাঁচা বলতে কি বুঝিয়েছেন, শহরকে, শহরে সহজ করে বাঁচা সম্ভব নয়। তিন পাহাড়ের নকশিকাতায় শিশুর কলরব। তিন পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তিনি নকশি কাঁথার সঙ্গে তুলনা করেছেন। একটা কাঁথায় যেমন নকশা করে সৌন্দর্য আনা হয়, তেমনি ওইখানে যেন কোনো শিল্পী নকশা করে সৌন্দর্য এনে দিয়েছেন। এই সৌন্দর্যে মানুষ খুঁজে পায় শিশুর কলরব। একটা শিশু
যেমন যেখানে যাবে সেখানেই চেঁচামেচি হই উল্লার করে কাটায়, অর্থাৎ মুক্ত মন নিয়ে কাটাতে পারে। কিন্তু শহরাঞ্চলে মানুষ তো সেটা পারে না। কিন্তু সেই মানুষটাই যখন প্রকৃতির কোলে আসে তখন সেই শিশুর মতন মানসিকতা ফিরে পেয়ে শিশুর মতন কলরব করে বেড়ায়। এটা হচ্ছে 3 পাহাড়ের কোলের মূল বক্তব্য। এবার আমি চলে যাচ্ছি আমাদের আরেকটা কি আছে, একাকারে। একাকারে কবিতাটায় কিন্তু কবি বলছেন যে আমাদের বাংলার যে সংস্কৃতি এইখানে বা দেশের যাই বলতে পারো, সেটা হচ্ছে হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতি। এইখানে কবি বলছেন যে হিন্দু এবং মুসলিমের মধ্যে অন্তর্গত কোনো পার্থক্য নেই, দুটো ধর্ম আলাদা, কিন্তু এই দু ধর্মের মধ্যে অন্তর্গত মানে ভেতরে কোনো পার্থক্য নেই। যেটুকু পার্থক্য আছে বাইরের, অর্থাৎ আনুষ্ঠানিক পার্থক্য। এবং সেই পার্থক্যটাকে ধরতে গিয়ে তিনি দেখিয়েছেন যে 3-4টে উদাহরণ দিয়েছেন, 3টে উদাহরণ দিয়েছেন যে পার্থক্যটা বাইরে কিন্তু ভেতরটা এক। কি দিয়েছেন? প্রথমে বলছে যে পানি আর জল, মুসলিমরা বলছে পানি, হিন্দুরা বলছে জল। অর্থগত ভাষাগত একটা পার্থক্য। জল একটা জিনিসই, কিন্তু তাকে কেউ ডাকছে জল, কেউ ডাকছে পানি। তাতে কি জলের কোনো পরিবর্তন হচ্ছে? কেউ যখন পানি খাচ্ছে তার কি একটু বেশি মিষ্টি লাগছে? আর যে জল খাচ্ছে তার কি একটু কম মিষ্টি লাগছে? না যে জল খাচ্ছে তার একটু বেশি মিষ্টি লাগছে, যে পানি খাচ্ছে তার কম লাগছে? এটা তো নয়। জল তো জলই, ডাকটা আলাদা। তাহলে জলের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। মা, এটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয়ত কি বললো? মা প্রার্থনা করছেন, মায়ের প্রার্থনা সন্তানের জন্য। হিন্দুর মা প্রার্থনা করছেন, মুসলিমের মা প্রার্থনা করছেন। প্রার্থনার ধরনে পার্থক্য আছে। এই যে জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা প্রার্থনা করছেন, প্রার্থনার ধরনে পার্থক্য আছে। প্রার্থনার বিষয়বস্তু থেকে কি পার্থক্য আছে? সন্তানের জন্য প্রার্থনা করতে গিয়ে হিন্দুর মাও ভাবছে যে আমার সন্তান যেন সুখে থাকে, আর এই সুখে থাকার জন্য গোটা জগৎ যেন সুখে থাকে। মুসলিমের মাও প্রার্থনা করছে যে আমার সন্তান যেন সুখে থাকে, আর সন্তানের সুখের জন্য গোটা জগৎ যেন সুখে থাকে। বিষয়বস্তুতে কোনো পার্থক্য আছে? নেই। পার্থক্যটা হচ্ছে প্রার্থনার ধরনে। 3 নম্বর কি বললো? কোরআনের সূরার সঙ্গে উপনিষদের মন্ত্র। কোরআন হচ্ছে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে পৌঁছানোর একটা পথ নির্দেশিকা, যে তুমি আল্লাহর কাছে কিভাবে পৌঁছাবে তারই তো পথ নির্দেশিকা। তোমাকে কিভাবে সেখানে পৌঁছানো যায়। উপনিষদের মন্ত্র তো তাই, উপনিষদও তো তাই, সেও তো ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ নির্দেশিকা। তাহলে উপনিষদ এবং কোরআন দুটো ধর্মের ধর্মগ্রন্থ হতে পারে, কিন্তু দুটো ধর্মেরই উদ্দেশ্য হচ্ছে এক, বিষয়বস্তু এক। ভোরের আজান আর প্রভাত পেরি। ভোরের আজানও ডাক দেয়, কিসের ডাক? ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনার জন্য ডাক, যে তুমি যে ভালো আছো, তুমি যা আছো তার জন্য ডাক, ঈশ্বরের উদ্দেশ্যেই তো ডাক। তাহলে প্রভাত ফেরিও তো তাই। আজানও মানুষকে ঘুম থেকে জাগ্রত করে। ভোরের আজানটাকেই ধরেছে এই জন্য, আর প্রভাত ফেরিটাকে ধরেছে এই জন্য যে মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তারপরে সে ভোরের আজানে তার ঘুম ভাঙছে, কি প্রভাত পেতে তার ঘুম ভাঙছে। এই ঘুম ভাঙা হচ্ছে চেতনার বিকাশ, চেতনায় উদ্বুদ্ধ হওয়া, ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ হওয়া, মানুষের কল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হওয়া, মানুষের কল্যাণের চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করা। তা দুটোই তো এক, দুটোই তো মানুষকে তার
কল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করছে, তাই তো? তাহলে একাকারের মূল বিষয়বস্তু হলো। এবার হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এটা তো খুব রিসেন্ট পড়িয়েছি, তাও আর একবার বলছি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। সমাজে যখন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক কষ্ট, মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা বলছি। মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই, নিরাপত্তার অভাব বোধ করছে মানুষ, চারিদিক থেকে বিপদ। এই অবস্থায় মানুষের মুক্তির উপায় কি? মানুষ কি আত্মসমর্পণ করবে এই অবস্থার কাছে? কবি মনে করেন কখনোই না। সবাইকে একজোট হতে হবে, জোটবদ্ধ হতে হবে, তাহলেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। মানুষের বেঁচে থাকার কোনো পথ নেই। ইতিহাস থেকে যে মানুষ শিক্ষা নিয়ে সে বেঁচে থাকার পথ খুঁজবে, ইতিহাসও খেটে খাওয়া মানুষের কথা বলে না। ইতিহাসও সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলে না, বলে রাজা বাদশার যুদ্ধের জয় পরাজয় এবং তাদের স্থাপত্য কীর্তির কথা। তাই সাধারণ খেটে খাওয়া মানুষের একটাই পথ, সেটা হচ্ছে জোটবদ্ধ হয়ে থাকা, জোটবদ্ধ হয়ে থাকতে হবে। এটাই হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের একমাত্র বেঁচে থাকার পথ। তিনটে কবিতার মূল বিষয়গুলো আলোচনা করলাম। এবার প্রশ্ন আসা উচিত। প্রশ্ন আসলে খুশি হব। প্রশ্ন আসুক। অনেকেই তো আছে, অনিন্দ আছে, অস্মিতা আছে, আয়ুষ্মান আছে, চেতনা। প্রশ্ন কোথায়? দীপ্তিস, দিয়া, কৌস্তব, রাজাকুল, সম্রাট, শুভজ্যোতি, সোহম, সৌভিক। প্রশ্ন। কৌস্তব এটা কি ফটো লাগিয়েছে? ওরে বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার, আমি তো চিনতেই পারছিলাম না। আর যাই হোক, একটা দুটো প্রশ্ন আসুক। তিনটে কবিতা আলোচনা হলো। হ্যাঁ, আচ্ছা দেখি দীপ্তিস, কৌস্তব কি বলছে। ও আচ্ছা, দীপ্তিস বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখছি। এখন ক্লাসের এখানে আলোচনাটা হোক। কি গো, প্রশ্ন কোথায়? তার মানে হয় আমি কিছুই বোঝাতে পারিনি, আর সবই বুঝিয়ে দিয়েছি। সব বোঝাতে পেরেছি, এটা তো হয় না। তার মানে কি কিছুই বোঝানোটা যেন হয়নি নাকি? প্রশ্ন করো রে বাবা, দুই একটা। এতজন আছে। সোম কি বলছে? অনিন্দর করা উচিত দুই একটা। অনিন্দ তো খুব পড়াশোনা করছে শুনলাম, খুব ভালো। অনিন্দ পড়াশোনা করছে, খুব খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, দীপ্তিস আনমিউট করে বলো, বলো 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 দীপ্তিস বলো, দেখি। তাহলে তো আরো ভালো হয়। লেখার থেকে যদি মুখে বলতে পারো সে তো আরো ভালো লাগবে। হ্যাঁ বলো বলো বলো। কোনটা কোনটা আরেকবার বলো। আচ্ছা, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর, এটা তোমাদের তো শুনতেই হবে। অনেক ফুসুর ফাসুর হয়নি অনেক দিন, তাই না? তো ওইটাতে এসে আটকেছো তুমি, যে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়। ঠিক আছে, অনেকদিন ফুসুর ফাসুর হয়নি। তিন বন্ধু, ওই তিন বন্ধুরটাই তোমার মনে পড়েছে। আচ্ছা দেখি আর একটা। অস্মিতা কি বলছে? এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, কবির চোখে নতুন পথ কেমন ভাবে ধরা পড়লো? ও আচ্ছা, অনিন্দ বলছে সব মনে। আচ্ছা ঠিক আছে অনিন্দ, শুনলাম তাই বললাম। আচ্ছা দীপ্তিস, তোমারটায় আসছি। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর আগে অস্মিতা একটা প্রশ্ন করেছে। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, কবির চোখে নূতন পথ কেমন ভাবে ধরা দিয়েছে? ঠিক আছে, ভালো প্রশ্ন। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, কবির চোখে নূতন পথ কেমন ভাবে ধরা দিয়েছে। দেখো কবিতার এটা একবার বার করি। হ্যাঁ দেখো, নতুন পথ কবির চোখে কেমন ভাবে ধরা দিয়েছে। আমরা কিন্তু এখানে দেখেছি, প্রথম বিষয়টা বলি, যে যেখানটা তোমার মনে হচ্ছে যে কি লিখব,
কবি এসছেন কোথায়? তিন পাহাড়ের কোলে। এসে তিনি বলছেন যে এইখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ, এবং এই সৌন্দর্যের আকর্ষণে মানুষ পথ হারিয়ে ফেলে, কিন্তু পথ হারিয়ে যেদিকে যায় সেদিকেই পথ তৈরি হয়ে যায়। কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে এই লাইনটা নিয়ে, এমন একটি দেশে আসতে সকলে পথ হারায়, কবির চোখে নতুন পথ কেমন ভাবে ধরা দিয়েছে। কবি বলেছেন, দেখো এখানে বলেছেন, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই, বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়, পূব আকাশে আস্তে ধীরে আলোর গোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশিকাতায় শিশুর কলরব। এই কটা লাইনের মধ্যেই কবির নতুন পথের সৌন্দর্য ধরা আছে, এই কটা লাইনের মধ্যে ধরা আছে। কি বলবো, কবির চোখে নতুন পথের সৌন্দর্য কেমন ভাবে ধরা দিয়েছে, আর আগে যেটা স্টেশনে নেমে বলেছিল অনেকটা আছে। তাহলে আমরা কি লিখব? কবি অন্ধকারে স্টেশন থেকে নেমেই স্টেশনের যে নির্জনতা এবং আকাশ ভরা তারায় যে সৌন্দর্য দেখেন, সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। ধীরে ধীরে অন্ধকার থেকে আলো হলে তিন পাহাড়ের গ্রামগুলি সবুজ হয়ে কবির চোখে ধরা দেয়, যেন কোনো পাহাড়ি এলাকায় নকশা করা কাঁথা সঙ্গে কবি তুলনা করেছেন। যে সৌন্দর্যে বনভূমির যে সৌন্দর্য, সেখানে কোথাও কাদরের সৌন্দর্য, কোথাও ঝর্ণার সৌন্দর্য, কোথাও টিলার সৌন্দর্য, কবি মুগ্ধ হয়ে যান। এই তিন পাহাড়ের সৌন্দর্য কবিকে এতটাই মুগ্ধ করেছে যে শহরের থাকা কবি যেন এই পাহাড়ি সৌন্দর্যে মুক্তভাবে শিশুর মানসিকতায় পৌঁছে যেতে চান। এই রকম সৌন্দর্যই কবির চোখে, বা এই রকম নতুন পথের সৌন্দর্যই কবির চোখে ধরা দিয়েছে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। মানে আমি আশা করি যদি ভিডিওটা আপলোড হয়ে যাবে, তা এখান থেকে যদি আরো দুই একবার শোনো, তা তুমি এখান থেকে নিজেরাই লিখতে পারবে বলে আমি আশা করছি। না হলে আরো আলোচনা হবে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমি আরেকবার বলছি, কবির চোখে নতুন পথ কেমন ভাবে ধরা দিয়েছে। কবি যেখানে এসছেন সেটা হচ্ছে তিন পাহাড়ের একটা সৌন্দর্যময় স্থানে। অন্ধকারে আকাশ যখন তারায় ভরা, তিন পাহাড়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে কবি মুগ্ধ হয়ে গেছেন, যেখান থেকে তিনি চোখ ফেরাতে পারছেন না। পাহাড়ি এলাকার যে বনভূমি, সেই বনভূমির সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে। কোথাও কাদরের সৌন্দর্য, কোথাও টিলার সৌন্দর্য, কোথাও ঝর্ণার সৌন্দর্য, কবি এতটাই মুগ্ধ যে তিনি যেন পথ হারিয়ে যাবেন। পাহাড়ি এলাকার যে সৌন্দর্য, পূব আকাশে সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকার গ্রামগুলি দেখা দেওয়ায় সেই সবুজ গ্রামগুলির সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছে। সমস্ত সৌন্দর্য যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা, নকশা করা কাঁথার সৌন্দর্য যেমন আনা হয়, তেমনি কোনো শিল্পীও যেন গোটা তিন পাহাড়ের সেই নকশা করা সৌন্দর্য নিয়ে এসছেন। কবি শহরে কবি সেই পাহাড়ি সৌন্দর্যে শিশুর মানসিকতায় মুক্ত মন খুঁজে পেয়েছেন। এইভাবেই নতুন পথের সৌন্দর্য কবির চোখে ধরা দিয়েছে। ঠিক আছে, যদি বোঝাতে না পেরে থাকি আবার পরে প্রশ্ন করবে, অবশ্যই বোঝাবো। অস্মিতা, তাও একটু বলো।
যে কিছুটা বোঝাতে পারলাম কিনা, আরো দু একবার শুনবে, আশা করি তার মধ্যে থেকে তুমি নিজেও লিখতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছে, খুব ভালো কথা। তাহলে এবার দীপ্তিসের প্রশ্নটা যাই। যাক, দীপ্তিস বলছে ফুসুর পাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়। তবে এখানে কিন্তু এই যে ফুসুর পাসুর ঘুসুর ঘাসুরটা কোথায় এলো? কবি পাহাড়ি এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, পাহাড়ি এলাকার বনভূমির সৌন্দর্যে কবি অভিভূত, কোথাও পাথর কোথাও কাদরের সৌন্দর্যে তিনি অভিভূত। কিন্তু বনভূমির ওপার যেটা কবি দেখতে পাচ্ছেন না, সেই সৌন্দর্য কবির কল্পনার রাজ্য তৈরি করে নিচ্ছে। সেই যে স্থানটা বনভূমির ওপারটা যা দৃশ্যমান নয়, তা কবির কাছে রূপকথার জগতের মতন ধরা দিচ্ছে। আর এই রূপকথার জগৎকে বোঝানোর জন্যই, এই স্বপ্নের জগৎকে বোঝানোর জন্যই কবি ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর শব্দকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন, যেন তার স্বপ্নের জগৎ তৈরি করার জন্য, স্বপ্নের জগৎ তৈরি করার জন্য। এই যে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়, অর্থাৎ রূপকথার জগৎ, স্বপ্নের জগৎ। বনভূমিটা যেটা তিনি দেখতে পাচ্ছেন সেটা দৃশ্যমান, সেখানকার সৌন্দর্য তিনি দেখতে পাচ্ছেন। বনভূমির ওপারটা দেখতে পাচ্ছেন না, তাই ওই ওপারটায় কল্পনা করে নিচ্ছেন সেই সৌন্দর্যটাকে। অর্থাৎ ওপারটা হচ্ছে কল্পনার রাজ্য, রূপকথার রাজ্য, স্বপ্নের রাজ্য। এই স্বপ্নের দেশ বোঝানোর জন্যই তিনি ফুসুর পাসুর ঘুসুর ঘাসুর কথাটাকে ব্যবহার করেছেন। আচ্ছা, ঠিক আছে, কটা বাজে, কটা পর্যন্ত আছে ক্লাস? এবার তো শেষ করতে হবে মনে হচ্ছে। আচ্ছা দীপ্তিস, আচ্ছা আর কারো কিছু প্রশ্ন? আজকে ঈশানুর নেই না? ও তো থাকলে প্রশ্ন করে। সোহমের প্রশ্ন নেই? চেতনা, ব্যাস। অনিন্দ এবার ট্র্যাক চেঞ্জ করে ঢুকেছে যে কবে স্কুল খুলছে। স্কুল তো একটা খোলার কথা হচ্ছে, কিন্তু সেটা আরো ওয়েবসাইট ফলো করতে থাকো। আমাদের স্কুলের যে ওয়েবসাইট, সেখানে আপডেট দিয়ে দেওয়া হবে। এইভাবে তো কিছুই বলা যাচ্ছে না। তুমিও জানতে পারবে, আমিও জানতে পারবো, সবাই জানতে পারবে। স্কুল খুললে, বন্ধ হয়েছে যখন সবাই জানতে পেরেছে, খুললেও সবাই জানতে পারবে। তাই তুমিও যা জানো আমিও তাই জানি। সবাইকে স্কুলের ওয়েবসাইট ফলো করতে হবে, কি হচ্ছে না হচ্ছে। সৌভিক, তাহলে কি করছি এতক্ষণ আমি? সৌভিক, তুমি যেটা লিখলে আমি কি করছি এতক্ষণ? বিরাট পড়ার হয়ে গেছে নাকি? সবই তো খবর পাচ্ছি, কিছুই তো পড়াশোনা করছো না। ওই যারা পড়াশোনা করে না তারা এই সমস্ত কথা বলে সব সময়, উল্টো পাল্টা কথা না? আচ্ছা, আর কিছু প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন করলে করো, কোনো প্রশ্নও নাই সৌভিকের। সব জায়গায় ভাবে যে এইসব করবো। আচ্ছা, কি বলছে? পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে। পথ হারিয়ে যায় বলতে কি বলতে চেয়েছেন? হ্যাঁ, পথ হারিয়ে যায় বলতে সৌন্দর্যটা দেখে এতটা অভিভূত হয়ে যায় যে মানুষ নিজের স্বাভাবিক যে মানসিকতা, সেই মানসিকতাটাকেও হারিয়ে ফেলে। সৌন্দর্য এতখানি মুগ্ধ। মানুষ কখন পথ হারায়? নির্দিষ্ট ভাবনাতে চলতে চলতে যদি তার সেই পথের কথাটা তার
মানসিকতায় থাকে তাহলে সে পথ হারাবে না, কিন্তু যখন অন্যদিকে মুগ্ধ হয়ে যাচ্ছে তখনই পথ হারিয়ে যাবে। এই যে প্রশ্ন উত্তর আমাদের চলছে, আমাদের একরকম চলছিল প্রশ্ন উত্তর, তার সঙ্গে কথাবার্তা, তোমরা সব আমি বলছি তোমরা শুনছো সেরকম আছে। এই যে সৌভিকের যেমন একটু মনে হলো অন্যরকম কিছু কথা বলি আর কি, ও অন্যদিকে চলে গেল, ও পথ হারিয়ে ফেলেছে, ওর পথ হারিয়ে গেছে। তো এখানে হচ্ছে যে কোনো একটা সৌন্দর্যময় স্থানে কেউ গেছে, এত মুগ্ধ হয়ে গেছে যে ওর পথের কোনো খেয়াল নেই, ও সেই সৌন্দর্যেই মুগ্ধ, ও সেই মানসিকতার মধ্যে ঢুকে গেছে, তাই ও পথ হারিয়ে ফেলেছে। এটা পথ হারিয়ে যাওয়া মানে সেইটা। অর্থাৎ এখানে এই ঝর্ণার সৌন্দর্য মানে ওই সৌন্দর্যের দিকে আমার আকৃষ্ট বেশি, পথের দিকে নয়, তাই আমি পথ হারিয়ে ফেলেছি। মানে মানসিকতাটাই সৌন্দর্যে ঘিরে রয়েছে, সৌন্দর্যকে আবিষ্ট করে ফেলেছে আমার মনটা সৌন্দর্যকে আকৃষ্ট করে ফেলেছে। অতএব আর পথের দিকে আমার মন নেই, তাই এই পথ হারিয়ে ফেলেছি। মানসিকতাটাকে কেড়ে নিয়েছে সৌন্দর্য, যে 3 পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যই তখন মানসিকতাটাকে মনটাকে কেড়ে নেবে। তাই মন আর পথ কোন দিকে সেই দিক নির্দেশ করতে পারে না, এতটাই মন অভিভূত হয়ে গেছে। ওই যে সৌন্দর্যে অভিভূত হয়ে যাওয়া, সেইটাকে বোঝানোর জন্যই পথ হারিয়ে এটাকে বলছে। আচ্ছা বেশ, এবার তো শেষ করতে হবে। বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে? রাজাকুল, প্রশ্নটা অনেক দেরিতে হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে পরের দিন আলোচনা হবে। ঠিক আছে, মনে করিও পরের দিন, পরের ক্লাস যখন নেব অবশ্যই মনে করিও, এটা আলোচনা হবে। ঠিক আছে, প্রশ্নটা ভালো রাজাকুল। আজকে তো সময় হয়ে গেছে, আর হবে না, পরে ক্লাস আছে। ঠিক আছে ভাই, ভালো লাগলো, অনেক প্রশ্ন হলো।